আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। অঙ্কটি রাজশাহী বোর্ড 2024 সালে আসছে এবং এভাবে যদি অঙ্কটা কমন অঙ্ক এবং প্রায় আসে এরকম একটা কমন অঙ্ক যাতে আসলে তোমরা পারো সেভাবে আমরা একটু সমাধান করে এটা সমাধান করবো। প্রথম অঙ্কের দেয়া আছে একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপ করে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল এইটা, তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 6.4। এরপরে খেয়াল করো প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে এইটা। এরপরে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখানে অঙ্কের প্রশ্নে আমাদের খেয়াল করতে হবে কি কি মান দেওয়া আছে। দেওয়া আছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপ করে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, আর প্রধান স্কেলের পার্ট এইটা। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, আর দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। এখন গ নম্বরে বলতেছে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। ভার্নিয়ার সমাপতনটা কি আগে জানতে হবে, অর্থাৎ আমাদের যে প্রধান স্কেলটা ব্যবহার করি, প্রধান স্কেলের যে ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মিলে যায় ওই মিলিত বিন্দুটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। অর্থাৎ দৈর্ঘ্য যখন পরিমাপ করা হয় তখন প্রধান স্কেলে একটা ঘর থাকে, ভার্নিয়ার স্কেলে একটা ঘর থাকে, এই ঘরগুলো যেখানে মিলবে সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। তাহলে আমরা অঙ্ক খেয়াল করি, ভার্নিয়ার স্কেলে এই প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের পার্টকে এম দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমি লিখে রাখছি আগে। পরিমাপিত দৈর্ঘ্য তার মানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ছিল এইটা, তাহলে এর মান হচ্ছে এইটা। এরপরে খেয়াল করো ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ার ধ্রুবক ভিসি এটা কেন লিখলাম? ভার্নিয়ার ধ্রুবক বের করতে গেলে তোমাদের মনে রাখতে হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যটা বিয়োগ করলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। তাহলে আমরা জানি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটার হয়, আর ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান আছে, তাহলে 19/20। এটা বিয়োগ করলে এটা যেখান থেকে সেন্টিমিটার গেলে এটা ভার্নিয়ার সমাপতন আমাদের বের করতে হবে। এখন আমরা জানি L = m + v গুণ vc। L এর মান দেওয়া আছে 6.48, m এর মান দেওয়া আছে 6.4, v এর মান 5 গুণ 10⁻³ গুণ vc। এইটা লেখার পরে আমরা vc এর মান বের করব। তার মধ্যে এইটা এই পাশে নিয়ে আসি, 6.48 এর পাশে 6.4 এর বিয়োগ এবং 5 গুণ 10⁻³। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের উত্তর আসে 16। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি সমাধান করি এটা 16 আসে। ও এটা আসলে তো কি থাকবে, মানে vc এর মান আছে এটা, v থেকে গেল। তাহলে এখানে v এর মান ভার্নিয়ার সমাপতন v এর মান কত বের হলো 16। তার মানে 16 ঘরের সাথে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলটা মিলিত হবে এখানে, এই জন্য ভার্নিয়ার সমাপতন 16। তাহলে এখানে তোমাদের খেয়াল রাখতে হবে মেইন যে পয়েন্টটা এই সূত্রটা L = m + v গুণ vc। L হচ্ছে পরিমাপিত দৈর্ঘ্য, m হচ্ছে প্রধান স্কেলের পার্ট, v হচ্ছে ভার্নিয়ার সমাপতন, vc হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা তোমরা একবারে বের করার চেষ্টা করবা। যখন এরকম 20 ঘর 19 ঘরের সমান বলা থাকবে তখন 1 বিয়োগ এটা দিয়ে দিবা, সরাসরি তোমার ভার্নিয়ার ধ্রুবক চলে আসবে। তো এই মিলিমিটার থেকে সেন্টিমিটার করে নিবা তোমরা সবসময়, যেহেতু প্রত্যেকটা মান আমার সেন্টিমিটারে আছে। তাহলে এখানে ভার্নিয়ার সমাপতন বের হলো 16।
তাহলে গ নম্বর আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা ঘ নম্বর করব। ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে, ঘনকের এক পৃষ্ঠের কিন্তু আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। তার মানে এক পৃষ্ঠে পরিমাপ করে দৈর্ঘ্য দেওয়া আছে, এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এইটা ব্যবহার আর ত্রুটি দেওয়া আছে 4%। এই দুটো ব্যবহার করে কিন্তু আমাদের ঘ নম্বর অঙ্কটা করতে হবে। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করি। তাহলে এখন আমাদের ঘ নম্বর সমাধান করতে গেলে এই দুটো মান লাগবে। তো প্রথমে আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এবং ঘনকের কিন্তু প্রত্যেকটা বাহু সমান, দৈর্ঘ্য বস্তু সমান হয়, তার মানে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র। তাহলে অতএব ঘনকের ক্ষেত্রফল 6.48 স্কয়ার। এবং এটা যদি বর্গ করা হয়, আমি ক্যালকুলেটর করে নিব, 41.9904 সেন্টিমিটার স্কয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল বেরিয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর এই অঙ্কের পার্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমে ঘনকের যে দৈর্ঘ্যটা ছিল তার ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। এর পরবর্তীতে আমাদের করতে হবে 4% ত্রুটিতে 4% ত্রুটিতে ঘনকের সর্বোচ্চ ক্ষেত্রফল। এইটা কিভাবে করবে তোমরা? এটা প্রথমে যে দৈর্ঘ্যটা আছে সেটা আগে লিখতে হবে, প্লাস দিয়ে 6.48 গুণ বা এর দাও তোমরা 48 এর 4%। এই যে এখন 4% ত্রুটির ঘনকের সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা এটা যখন করব তখন এখানে মান আসবে 6.48 প্লাস, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 0.2592 এন্টি স্কয়ার আসবে ক্ষেত্রফল দিয়ে। এবং এইটা যদি যোগ করে বর্গ করো তাহলে আসে 45.4868 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, 4% ত্রুটির ঘনকের সর্বোচ্চ ক্ষেত্রফল কিন্তু আমাদের বের হয়ে গেল। এর পরবর্তীতে আসবা 4% ত্রুটিতে ঘনকের সর্বনিম্ন ক্ষেত্রফল। মানে খেয়াল রাখতে হবে, প্রথমে যে দৈর্ঘ্য দিয়ে থাকবে তার ক্ষেত্রফল প্রথমে বের করে রাখতে হবে। তারপরে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে গেলে এর সাথে এই দৈর্ঘ্যের সাথে এইটা প্লাস এত 4% দিয়ে বর্গ করে যে মানটা বের হবে সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল। এবার সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করতে গেলে শুধু এই প্লাস এর মাইনাস দিতে হবে। 6.48 বিয়োগ 6.48 এর 4% স্কয়ার। এটা কিন্তু দুটো কাজ একসাথে করা হয়ে যাবে। কোন কোন রাইটারের বইতে দেখা যায় এই প্রথমে ত্রুটি বের করে তারপরে ক্ষেত্রফল বের করে। তোমরা কিন্তু এই দুটো জিনিস একসাথে করে দিবা, তাহলে কি হবে, অঙ্ক সময় কম লাগবে প্লাস সহজে কিন্তু অঙ্ক হয়ে যাবে। বেশি চাপ তোমাদের মনে রাখতে হবে না। তাহলে একে সমাধান করলে আসে 38.6983 সেন্টিমিটার স্কয়ার। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ক্ষেত্রফল বের হয়ে গেছে। প্রথমে ঘনকের ক্ষেত্রফল, তারপরে সর্বোচ্চ, তারপরে সর্বনিম্ন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করব। অতএব ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল যদি বড় হাতে এর দ্বারা প্রকাশ করি তাহলে চূড়ান্ত ত্রুটি ডেল এর দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল টু, এখানে এই যে সর্বোচ্চ যে ক্ষেত্রফলটা আছে 45.4168, এইটা বিয়োগ
আমাদের যে ঘনকের প্রাথমিক ক্ষেত্রফল ছিল সেটা লিখতে হবে। এই যে এর পরবর্তীতে আবার সর্বনিম্ন যে ক্ষেত্রফলটা ছিল এইটা আর এটা বিয়োগ করতে হবে। তাহলে এইটার সাথে এইটা একবার বিয়োগ, এইটার সাথে এইটা একবার বিয়োগ। যেহেতু এইটা বড় তাহলে এটা আমরা আগে দিই। 41.9904 বিয়োগ 38.6983। এবং এই দুটো যে মান বের হবে সেটাকে আমি লিখে দিই। এটা লিখলে আসে 3.4268 সেন্টিমিটার স্কয়ার এবং এটা বিয়োগ করলে আসে 3.2921 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের হয়ে গেল। এইবার আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। যেহেতু ওইখানে অঙ্কে বলেছে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, তাহলে আপেক্ষিক ত্রুটি বের করলে আমরা বুঝতে পারবো আসলে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা। অতএব আমি সংক্ষেপে লিখলাম আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে এখানে যে ডেল এ আছে, এই ডেল এটা উপরে যাবে আর এটা নিচে যাবে। এই ডেল এর মান দুইটা বের হয়েছে, এখানে সর্বোচ্চ মানটা সবসময় গ্রহণযোগ্য হবে। সবচেয়ে বড় মান হচ্ছে এইটা। তাহলে আমরা বড় মানটা যদি এই বড় মানটা নিই সেটা হচ্ছে 3.4264 আর এখানে ক্ষেত্রফল এর সমান সমান হচ্ছে এইটা 41.9904। এখানে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করবে সবসময় তোমরা। তাহলে এটা শতকরা করলে আসবে 8.16%। তার মানে ক্ষেত্রফলে শতকরা আপেক্ষিক ত্রুটি বের হলো 8.16। তার মানে নির্ভুলতার হার কত হচ্ছে তোমার? নির্ভুলতার হার বের করতে গেলে তখন আমরা 100 বিয়োগ এই মানটা দেব 100%। তার মানে এখানে আসবে 91.84। তার মানে নির্ভুলতার হার কিন্তু অনেক বেশি, মানে 90+। তার মানে বলা যায় যথেষ্ট নির্ভরযোগ্য। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। প্রথমে বাহুর দৈর্ঘ্য তোমরা যেটা আছে সেটা দিলা, এইটা দেওয়ার পরে এটার ক্ষেত্রফল বের করো। এরপরে যে ত্রুটি দেওয়া থাকবে, যদি ত্রুটি দেওয়া না থাকে তাহলে কিন্তু 5% ভরবা, আর দেওয়া থাকলে ওইটাই নিবা। তাহলে 4% ত্রুটি সর্বোচ্চ ক্ষেত্রফল বের করে ফেলবে। এর নিয়ম কি? এই বাহুর দৈর্ঘ্য লিখে এইটা প্লাস এত 4%। সর্বনিম্ন ক্ষেত্রফল কি? এইটা বিয়োগ এত 4%। এবার ক্ষেত্রফল বের হয়ে গেল, এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল। এবার এইটা থেকে এইটা একবার বিয়োগ, এইটা একবার বিয়োগ করে যে বড় মানটা আসবে ওইটা বাই এই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100% দিলে তোমার আপেক্ষিক ত্রুটি বের হয়ে যাবে। যেহেতু অঙ্কে আপেক্ষিক ত্রুটি বের করতে বলি নাই, কিন্তু আপেক্ষিক ত্রুটি বের করলে তুমি পরিমাপটি নির্ভরযোগ্য হবে কিনা এটা জানতে পারবা। তখন 100 থেকে এটা বিয়োগ করলে যদি 90+ হয় তাহলে অবশ্যই নির্ভরযোগ্য হবে। এইভাবে তোমরা যদি অঙ্ক করো, আশা করা যায় প্রথম অধ্যায়ের এই আপেক্ষিক ত্রুটি বা ভান্ডার সমাবর্তন বের করার অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। ধন্যবাদ সকলকে।